সারা বিশ্বে বর্ধিত মার্কিন শুল্ক নীতি কার্যকর, 15% কমিয়ে বাংলাদেশের ওপর 20% শুল্ক নির্ধারণ। গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় আখ্যা প্রধান উপদেষ্টার। বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে দর কষাকষি করেছে, পৃথিবীর খুব কম দেশ এই কাজটি করতে পেরেছে। বর্ধিত শুল্ক আরোপে গার্মেন্টস খাতে প্রতিযোগীদের তুলনায় কিছুটা সুবিধায় বাংলাদেশ, বলছেন বিশ্লেষকরা। রপ্তানি পণ্য আমেরিকার বাজারে তার কনটেক্সটে তারা যেটা পেয়েছে সেই কনটেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছি। ওয়াশিংটন দিল্লি সম্পর্কে ট্যারিফ নিষেধাজ্ঞার চাপ। জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান, আন্দোলনকারীদের কর্মসূচি ঘোষণা, বৃষ্টি উপেক্ষা করেই প্রতিবাদ। আমরা জুলাই সনদ না নিয়ে বাসায় ফিরবো না ইনশাআল্লাহ। আমাদের ভাইরা রক্ত দিল, আমরা নিজেরা আহত হলাম, এত কষ্ট করলাম, আজ পর্যন্ত আমাদের ঘোষণাপত্র কেন দেওয়া হলো না? আমরা এই চাওয়াতে দাবিতে এখানে আসছি। আগস্ট শুরু হলেও 24শে ছাত্র জনতার আন্দোলনে চলছিল রক্তাক্ত জুলাই। বিক্ষোভকে নতুন মাত্রা দিতে শুরু হয় কাউন্টডাউন 32। জুলাই সনদের বাস্তবায়ন চায় জামায়াত ইসলামী, দ্রুত বিচারের দাবি। এনসিপির শ্রমিক উইংয়ে যোগ দিলেন 92 জন, শ্রম অধিকার নিশ্চিতের আহ্বান। শ্রদ্ধা সম্মানে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুলের শেষ বিদায়। নিউ জার্সির গোরস্থানে হলো এই বীরের দাফন। অস্ট্রেলিয়ার নারী লিগে খেলার ডাক পেলেন বাংলাদেশের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। জাতীয় দলের ব্যস্ততায় সুযোগ মিস হওয়ার শঙ্কা, দাবি ফাহাদ করিমের। যে আমার মনে হয় তুমি যদি এই তিনটা মেয়েকে একটা লিগে খেলাতে পারো 2 মাসের জন্য, এটা আমাদের জন্য ভালো হবে, তখন আমরা সেটা করবো। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। বাংলাদেশের উপর মার্কিন শুল্ক কমানোর বিষয়টিকে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয় এবং ঐতিহাসিক বাণিজ্য চুক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে অন্তর্বর্তী সরকার প্রধানের পক্ষ থেকে দেয়া হয় এই প্রেস বার্তায় বলা হয়, পারস্পরিক অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং অগ্রগতিতে পরিবর্তিত শুল্ক নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশের পক্ষ থেকে শুল্ক ইস্যুতে আলোচনায় বসা প্রতিনিধি দলকেও জানান অভিনন্দন। বলেন, তাদের কৌশলগত দক্ষতা এবং অটল প্রতিশ্রুতির কারণেই এই অর্জন সম্ভব হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তুলনামূলক সুবিধা অক্ষুণ্ণই থাকছে। এছাড়া বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও জোরদার হলো, পাশাপাশি জাতীয় স্বার্থসমূহ সুরক্ষিত থাকবে। এর ফলে বাংলাদেশের দ্রুততর প্রবৃদ্ধি এবং স্থায়ী সমৃদ্ধির পথ উন্মুক্ত হবে। বাংলাদেশ এই চুক্তিতে যতটা কৌশল ও দক্ষতা দেখাতে পেরেছে তা আর কোনো দেশ দেখাতে পারেনি। এই চুক্তির মাধ্যমে বাণিজ্য সুবিধা আরও অবারিত হবে। মার্কিন শুল্ক নীতি ঘোষণার পর এই অভিমত জানিয়েছেন প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা। বাংলাদেশ টিম যে সক্ষমতার সঙ্গে নেগোসিয়েশন টেবিলে বসে দর কষাকষি করেছে, পৃথিবীর খুব কম দেশ এই কাজটি করতে পেরেছে। দূতাবাসের পক্ষ থেকে আমরা এখন যে ওয়াশিংটন অবস্থান করছি, আমাদের পক্ষ থেকে যে কেউ যে কোনো রকমের সাহায্য, সহায়তা, তথ্য চেয়ে যোগাযোগ করলে নিশ্চয়ই তিনি পাবেন। তিনি একজন সাধারণ নাগরিক হন, তিনি একজন ব্যবসায়ী হন, যেই হন না কেন। নানা আলোচনা নাটকীয়তার পর শেষ সময়ে অন্তত 70টি দেশের উপর নতুন শুল্ক নীতি নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। 15% কমিয়ে ঢাকার উপর বর্ধিত শুল্ক 20% নির্ধারণ করেছে ওয়াশিংটন। শুল্কের হার কিছুটা কমেছে এশিয়ার অন্যান্য বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশগুলোর উপরও। কানাডা ছাড়া অন্য সব দেশে 7ই আগস্ট কার্যকর হবে পরিবর্তিত শুল্ক হার।
বৃহস্পতিবার ৭০টি দেশে নতুন করে শুল্ক হার নির্ধারণ করে একটি নথি প্রকাশ করে হোয়াইট হাউস। এতে উঠে আসে এশিয়া, আফ্রিকা সহ ইউরোপীয় ইউনিয়নের নাম। এর আগে মাসব্যাপী দেশগুলোর প্রতিনিধিদের সাথে দফায় দফায় আলোচনায় বসে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি পণ্যে 15% কমিয়ে 20% শুল্ক নির্ধারণ করে যুক্তরাষ্ট্র। খাতওয়ারি আগে থেকে যুক্ত 15% সহকারে মোট শুল্কের পরিমাণ দাঁড়ালো 35%। এর আগে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে 3 দফায় বৈঠক করেন বাংলাদেশি প্রতিনিধিরা। গেল মাসে ঢাকার উপর 35% শুল্কারোপ করে ওয়াশিংটন। এপ্রিলে বাংলাদেশের উপর 37% শুল্কারোপ করা হলেও পরে তা স্থগিত করা হয়। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ, যার সিংহভাগই তৈরি পোশাক। এশিয়ায় পোশাক রপ্তানি খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ধরা হয় ভিয়েতনাম, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোকে। এসব দেশের উপরও আরোপ করা হয়েছে 19 থেকে 20% পর্যন্ত শুল্ক। প্রতিবেশী ভারতের ওপরও রয়েছে 25% শুল্ক খরচ। অর্থাৎ তৈরি পোশাক খাতে অন্যান্য দেশের তুলনায় কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ। যারা ডিরেক্ট কম্পিটিটর রেডিমেড গার্মেন্টস এর ক্ষেত্রে বা প্রধানতম রপ্তানি পণ্য আমেরিকার বাজারে, তার কনটেক্সটে তারা যেটা পেয়েছে সেই কনটেক্সটে আমার মনে হয় আমরা খুব সুবিধাজনক একটা জায়গায় চলে এসেছি। এশিয়ার অন্য 2 দেশ লাওস এবং মিয়ানমারের ওপরও আরোপিত হয়েছে 40% করে শুল্ক। ব্রাজিলের ওপর 50% শুল্কারোপ করা হলেও পরে তা কমিয়ে 10% নামানো হয়। এদিকে 41% শুল্কের বোঝা নিয়ে তালিকার শীর্ষে রয়েছে সিরিয়া। 70 দেশের উপর আরোপিত নতুন এই শুল্ক হার কার্যকর হবে 7 আগস্ট। এর আগ পর্যন্ত জাহাজে যেসব পণ্য তোলা হবে কিংবা ট্রানজিটে থাকা পণ্য 5 অক্টোবরের আগে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে পারলে এই শুল্কের আওতামুক্ত থাকবে। শুধুমাত্র কানাডার ক্ষেত্রে আজ থেকে কার্যকর হচ্ছে 35% বর্ধিত শুল্ক। অনিক রহমান, যমুনা নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ঘোষণার পর মিশ্র প্রতিক্রিয়া বিশ্বজুড়ে। মার্কিন মিত্র হিসেবে পরিচিত কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি প্রেসিডেন্ট ট্রাম্পের এমন সিদ্ধান্তে হতাশা জানিয়েছেন। তবে নিম্ন শুল্কের কারণে ওয়াশিংটনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কম্বোডিয়ার মতো দেশগুলো। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতিকে ঘিরে বিশ্ব অর্থনীতিতে চলছে তোলপাড়। আমদানি করা পণ্যের উপর ন্যূনতম 10% থেকে শুরু করে 41% পর্যন্ত শুল্কারোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন সিদ্ধান্তের মিশ্র প্রতিক্রিয়া চলছে বিশ্বজুড়ে। এর মধ্যে কানাডায় দেয়া হয়েছে 35% শুল্ক। মিত্রদেশ হওয়া সত্ত্বেও বর্ধিত শুল্কের এই বোঝার কারণে তীব্র প্রতিক্রিয়া এসেছে এই মার্কিন প্রতিবেশীর তরফ থেকে। যুক্তরাষ্ট্রের সাথে আমাদের বিভিন্ন ধরনের চুক্তি এবং সমঝোতা রয়েছে, তারপরও আমাদের উপর 35% শুল্ক আরোপ করা হয়েছে। এই বর্ধিত হার অন্যায্য। তবে বাণিজ্য সমঝোতার কারণে অনেক দেশের উপর কমানো হয়েছে শুল্ক হার। ফলে সেসব দেশ স্বাগত জানিয়েছে ট্রাম্পের এই সিদ্ধান্তকে। এই শুল্ক হারে আমরা প্রতিযোগীদের সাথে ভালোভাবেই লড়াই করতে পারব। এর ফলে আমাদের রফতানিমুখী প্রতিষ্ঠানগুলো নিজেদের আরও বর্ধিত করতে পারবে। এতে আমাদের আরও কর্মসংস্থান হবে। যদিও 25% বেশি শুল্কারোপ হওয়া দেশগুলোর সাথে এখনও আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। একসময় ধারণা করা হতো ঘনিষ্ঠ বন্ধু, সেই নরেন্দ্র মোদীকেই এবার টার্গেট বানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক সহ নানা অভিযোগে নয়াদিল্লির ওপর বর্ধিত শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন, দিয়েছে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারিও। এর আগে পাকিস্তানের সাথে সংঘাত বন্ধের কৃতিত্ব নিয়ে ট্রাম্পের সাথে বাগযুদ্ধে জড়িয়েছিল মোদী প্রশাসন। দক্ষিণ এশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র ভারতের সাথে যেন তলানিতে ঠেকেছে যুক্তরাষ্ট্র সম্পর্ক। ভারত কিংবা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যতবারই এ দুটো নাম উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ততবারই ভালো বন্ধু আখ্যা দিয়েছেন। কতটা ঘনিষ্ঠ মোদী ট্রাম্পের সম্পর্ক? অতীতের ছবিতে নয়, প্রশ্নের জবাবটা মিলবে সাম্প্রতিক বাস্তবতায়। বন্ধু দাবি করলেও ভারতের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। তাতে প্রশ্ন উঠছে, আসলেই কি নয়াদিল্লিকে বন্ধু ভাবেন তিনি, নাকি এরই মধ্যে ফাটল ধরেছে দুই মিত্রের সম্পর্কে?
পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে শুরু হওয়া ভারত পাকিস্তান সংঘাত থেমেছিল ৪৮ ঘন্টার মধ্যে। মার্কিন প্রেসিডেন্টই প্রথম দিয়েছিলেন যুদ্ধবিরতির ঘোষণা। বরাবরই এই সংঘাত বন্ধের কৃতিত্ব নিজের বলে দাবি করে আসছেন ট্রাম্প। ইসলামাবাদ তা স্বীকার করলেও ট্রাম্পকে কৃতিত্ব দিতে রাজি নয় নয়াদিল্লি। তাদের দাবি, তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ ছাড়াই থেমেছে প্রতিবেশী দুই দেশের লড়াই। ভারত পাকিস্তান সংঘাত বন্ধের ইস্যুতে দূরত্ব তো বেড়েছেই, নরেন্দ্র মোদীর দেশের ওপর আরও অনেক কারণেই নাখোশ মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া ইরানের সাথে থাকা বাণিজ্য সম্পর্ক যার মধ্যে অন্যতম। ভারতের ওপর 25% শুল্ক আরোপের সময়ও সেই ক্ষোভ লুকাননি তিনি। মস্কোর সাথে বাণিজ্য সম্পর্কের কারণে শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি ইরানের সাথে ব্যবসা করায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন 6 ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অর্থনৈতিক জোট ব্রিক্স নিয়েও বেশ কয়েকবার ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। রীতিমতো চীন, রাশিয়া, ভারত নেতৃত্বাধীন জোটটিকে হুমকি মনে করে ওয়াশিংটন। আর এই ব্রিক্সের অন্যতম উদ্যোক্তা হিসেবে ভারতকে বিবেচনা করা হয়। পাশাপাশি ভারতের বিরুদ্ধে মার্কিন পণ্যে মাত্রাতিরিক্ত শুল্ক আরোপের অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে এসব কারণেই তলানিতে ঠেকেছে নরেন্দ্র মোদীর সাথে মার্কিন প্রেসিডেন্টের সম্পর্ক। মেক আমেরিকা মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিল জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। রাজধানীর শাহবাগ মোড়ে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা শুরু করে জুলাই যোদ্ধারা। আন্দোলনকারীরা বলেন, দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। জুলাই সনদের দাবি ছাড়াও শহীদ পরিবার ও আহতদের আজীবন সম্মাননা, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের পূর্ণ নিশ্চয়তা প্রদানের মতো কয়েক দফা দাবি তুলে ধরা হয়। অবস্থান কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ রয়েছে শাহবাগের প্রধান সড়কে। এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া মানুষ। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ বাস্তবায়িত হওয়ার পরে সরকার যখন প্রতিশ্রুতি দিবে যেটাকে স্থায়ী বিধানে অন্তর্ভুক্ত করা হবে, তখনই আমাদের কর্মসূচি আমরা শেষ করব। আমাদের দাবি একটাই, জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ অতি সত্বর দিতে হবে। মূলত প্রশ্নটা এটা যে এত দেরি হচ্ছে কেন? রাজপথে গতকালকে সকাল থেকেই অবস্থান করেছি, এখনো করতেছি। ইনশাআল্লাহ দাবি আমাদের চলবে। জুলাই সনদ আমরা না নিয়ে আমরা এখানে যাব না। বৃষ্টি কেন, যদি বুলেটের বৃষ্টি বয়ে যায় এই আন্দোলন থামবে না। দর্শক, অবস্থান কর্মসূচির ব্যাপারে আরো জানার চেষ্টা করব। আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী শাহবাগে রয়েছেন। রাব্বি, বৃষ্টিও তো হচ্ছে সকাল থেকে, আন্দোলনকারীরা নতুন কর্মসূচির ঘোষণা করলো। শাহবাগের বর্তমান এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? আন্দোলনকারীরা তো বলেই দিয়েছেন যে তাদের যে দাবি জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্রর ঘোষণা না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ ছাড়বেন না এবং সেই দাবিতে গতকাল থেকে এখন পর্যন্ত এখানে অবস্থান নিয়ে আছেন। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যেও তারা জুমার নামাজ আদায়ের জন্য এখানে কিন্তু তারা নামাজ পড়া শুরু করেছেন। দেখতেই পাচ্ছেন এখানে খুতবা হচ্ছে এবং আন্দোলনকারীরা বলছেন যে তারা এখানেই থাকবেন যতক্ষণ পর্যন্ত সরকার থেকে বলা না হবে যে জুলাই ঘোষণাপত্র কবে ঘোষণা করা হবে এবং সেই ঘোষণাপত্রে জুলাই যোদ্ধা, শহীদ পরিবার, তাদের সম্মান, মর্যাদা এবং অন্যান্য যে সুযোগ সুবিধা যেগুলো তারা যৌক্তিকভাবে পেয়ে থাকার অধিকার রাখে, দাবি রাখে, সেই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। একই সাথে এই ঘোষণাপত্র জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। কোনো রাজনৈতিক দল এই ঘোষণাপত্র বাস্তবায়ন চাচ্ছে না বলে এমন অভিযোগও তারা করেছেন। সব মিলিয়ে যদি বলি যে ঘোষণাপত্র না নিয়ে তারা এই শাহবাগে তাদের যে অবস্থান, সেই অবস্থান থেকে তারা সরবেন না। এবং বৃষ্টি হচ্ছে, আমরাও বৃষ্টিতে ভিজছি, তারাও কিন্তু বৃষ্টিতে ভিজে এই আন্দোলন করে যাচ্ছেন। দিনটা 24-এর 1 আগস্ট হলেও কোটা সংস্কার আন্দোলনের ছাত্র জনতার কাছে তখনও জুলাই চলমান। তাই তারিখ 32শে জুলাই। শিক্ষার্থী, শিল্পী, জনতা, শিক্ষক সবাই প্রতিবাদী। রাজধানী ঢাকা ছাড়াও আন্দোলনে মুখর সারা দেশ। শেখ হাসিনার ক্ষমতার ভিত চরমভাবে কেঁপে ওঠে এদিন। সমন্বয়কদের মুক্তি দিয়ে সরকার কিছুটা নরম করে সুর, কিন্তু দেশ জুড়ে চলতেই থাকে ছাত্র জনতার প্রতিবাদ।
ছাত্র আন্দোলনে গুলি হামলার প্রতিবাদে ৩২ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে সমাবেশ ও মিছিল করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। অভিযোগ করেন যারা গুলি করেছে তাদের বিচার না করে উল্টো গ্রেফতার ও হেনস্থা করা হচ্ছে শিক্ষার্থীদের। দেশের শিক্ষক সমাজের সাথে এদিন একাট্টা হয় শিল্পী সমাজও। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ৯ দফা দাবির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর ফার্মগেটে প্রতিবাদ কর্মসূচি পালন করে দৃশ্য মাধ্যম শিল্পী সমাজ। দেশে হত্যা, সহিংসতা, গণগ্রেফতার ও হয়রানির প্রতিবাদ জানান তারকারা। আরেকজনের সন্তান মারা যাওয়াটাও এটা মানুষের বুকে লাগে। তবে এদিন শিল্পী সমাজের বিপরীত চিত্রও দেখেছে দেশ। সকল সহিংসতার বিরুদ্ধে আমরা এই ব্যানারে প্রতিবাদী প্লাকার্ড হাতে বিটিভি ভবনের সামনে দাঁড়ায় শিল্পীদের একটি অংশ। এদিন সন্ত্রাস বিরোধী আইনে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সন্ত্রাসী সংগঠন হিসেবেই জামাতকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানান তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানান রাজনৈতিক বিশ্লেষক ও মুক্তিযুদ্ধ গবেষকরা। শেখ হাসিনা বলেন, রাজনীতি নিষিদ্ধের পর জামাত শিবির জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসাত্মক কাজ করার চেষ্টা করবে। ১ আগস্টেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিথ্যাচার করেন, দেখামাত্র গুলির নির্দেশনা দেয়নি সরকার। দেখামাত্র গুলি নির্দেশের বিষয়ে ভুল বার্তা দেয়া হচ্ছে। অথচ কারফিউ জারির প্রথম দিনেই তিনি বলেছিলেন, এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুটার সাইটও আছে। অন্যদিকে ১ সপ্তাহ পর এদিন ৬ সমন্বয়ককে ডিবি নিজস্ব পরিবহনে বাসায় পৌঁছে দেয়। জানায় গেল ২ দিন কোনো কিছু না খেয়ে অনশনে ছিলেন ৬ সমন্বয়ক। এদিন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয় ডিবি থেকে। আস্থা এবং বিশ্বাস রেখে ৬ সমন্বয়কের মুক্তির দাবিতে এদিন ডিবি কার্যালয়ের সামনে হাজির হয়েছিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গোয়েন্দা কার্যালয়ে গিয়ে তাদের ছেড়ে দেওয়ার খবরে স্বস্তি জানান তারা। এদিন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর প্রস্তাবে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। একথা জানান তখনকার পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। প্রতিটি হত্যা, সহিংসতার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা দেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ৭১-এ পাকিস্তানিরা যেভাবে নির্যাতন চালিয়েছে সেভাবেই এখন নির্যাতন চালাচ্ছে সরকার। এমন অস্থিরতায় ১০ আগস্ট পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখে সরকার। এদিন রিমেম্বারিং দ্য হিরোজ নামে নতুন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নতুন কর্মসূচিতে গ্রাফিতি, দেয়াল লিখন, ফেস্টুন তৈরি, ডিজিটাল পোর্ট্রেট তৈরির পাশাপাশি ছিল প্রতিবাদী সাংস্কৃতিক আয়োজন। আর চলমান থাকে মার্চ ফর জাস্টিস। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আইএসপিআর। শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭ জুলাই ওই সেনা কর্মকর্তাকে তার নিজ বাসা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। ঘটনাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথাও জানিয়েছে আইএসপিআর। পূর্ণ তদন্ত শেষে তথ্য প্রমাণের ভিত্তিতে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে। জুলাই সনদ বাস্তবায়নে যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা দরকার তার সবই করেছে বিএনপি। চট্টগ্রামে এমনটা বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সর্বপ্রধান শাইখুল হাদিস শেখ আহমেদ ও মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি সহ সংশ্লিষ্টদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও নজরুল ইসলাম খান। এ সময় সালাউদ্দিন আহমদ আরও বলেন, ঐকমত্য কমিশনের ৫১টি সুপারিশ বাদে বাকি বিষয়গুলোতে কোনো দ্বিমত নেই বিএনপির। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল খান বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা দেখছে না বিএনপি। এর আগে প্রয়াত মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপির নেতারা।
জুলাই সনদ ও ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়ন করতে হবে, একই সাথে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, এমনটাই জানালেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সকালে জাতীয় প্রেস ক্লাবের এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রয়োজনীয় সংস্কার, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহমর্মিতার সংস্কৃতি গড়ে তুলতে হবে। দলীয়করণ মুক্ত, দুর্নীতিমুক্ত প্রশাসন, বিচার ও সরকার ব্যবস্থা গড়ে তুলতে একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রীয় কাঠামো তৈরি করতে হবে, যেখানে নতুন কোনো ফ্যাসিবাদ জন্ম নেবে না। তার অভিযোগ, জুলাই অভ্যুত্থানের হত্যাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি। আরও বলেন, ফ্যাসিবাদের দোসররা প্রশাসনের ঘাপটি মেরে আছে, তারাই নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার কথাও বলেন গোলাম পরোয়ার। অভ্যুত্থান পরবর্তী পথপরিক্রমার প্রথম মাইল ফলক হওয়া উচিত জুলাই গণহত্যার বিচার। আমরা ইতিমধ্যেই দেখেছি এই বিচার শুরু হয়েছে। সব অপরাধীরা এখনো ধরা পড়েনি, তাদের গ্রেপ্তার করতে হবে এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এই বিচার যদি যথাযথভাবে সম্পন্ন না হয়, তবে ভবিষ্যতে স্বৈরতান্ত্রিক মন মানসিকতার পুনরুত্থান হওয়ার উৎসাহ পাবে। শ্রমিকদের কাজের পরিবেশ ও মজুরি ঠিক না করে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করা সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে এনসিপির শ্রমিক উইংয়ের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, পার্লামেন্টে অবশ্যই শ্রমিকদের প্রতিনিধিত্ব থাকতে হবে। তার অভিযোগ, গণ অভ্যুত্থানের পর এই সরকারও শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল। গেল কয়েক দশকে মালিক শ্রমিকের মাঝে দালাল এসেছে। এনসিপির শ্রমিক উইংয়ে নতুন 92 জন যোগ দিয়েছে বলেও জানান দলটির মুখ্য সমন্বয়ক। যখন এই শ্রমিক ন্যায্য মজুরির জন্য আন্দোলনে গিয়েছে, তাদের উপরে বুকে গুলি চালিয়েছিল এবং গণ অভ্যুত্থানের পরও এই সরকারকেও আমরা দেখেছি শ্রমিকের বুকে গুলি চালিয়েছিল। এই জন্য আমরা বলছি, চেয়ারের যদি পরিবর্তন হয় তাহলে আমাদের শ্রমিক ভাইরা ভালো থাকবে না, আমাদের পুরো ব্যবস্থার বদল করতে হবে। প্রায় 17 ঘন্টা ধরে বিদ্যুৎহীন হবিগঞ্জের বেশিরভাগ এলাকা। শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগায় গতকাল সন্ধ্যা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা জেলা। সকালে শহরের কিছু এলাকায় সরবরাহ স্বাভাবিক হয়, বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হঠাৎ বিস্ফোরণের শব্দ শোনা যায়, মুহূর্তেই জ্বলে ওঠে আগুন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো জেলা। হবিগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী জানান, শাহজিবাজার পাওয়ার গ্রিড থেকেই গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। ধারণা, যান্ত্রিক কোনো ত্রুটি থেকেই ট্রান্সফরমার বিস্ফোরণ হয়েছে। মেরামত শেষে ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলেও জানিয়েছে পিডিবি। পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকাগুলোতে আগামীকাল নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জিএম। গতকালকে 7টা থেকে বিদ্যুৎ নাই, সারা রাত্রে বিদ্যুৎ আসে নাই, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ। আমরা খুব বিভ্রান্ত আছি, মানে পানিগুলো তুলতে পারতেছি না, এখন পর্যন্ত কারেন্ট নাই, চরম ভোগান্তিতে আছি। আমাদের রেস্টুরেন্ট বন্ধ, পার্টি ছিল, পার্টি বুকিং ছিল, ক্যান্সেল হয়ে গেছে। দর্শক, এ বিষয়ে আরো জানবো। হবিগঞ্জে যেতে চাই আমার সহকর্মী প্রদীপ দাস সাগর সেই খবরগুলো রাখছেন। প্রদীপ, উপকেন্দ্র মেরামত কতদূর, কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে, কি জানা গেল? এরশাদ, আসলে হবিগঞ্জ জেলায় বিদ্যুৎ সরবরাহ আংশিকভাবে চালু হয়েছে এবং পুরো সরবরাহ স্বাভাবিক হতে আসলে আগামীকাল সময় লাগবে, যেটুকু আমাদের জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আমরা এরই মধ্যে পিডিবি এবং আরডিবি দুই কর্তৃপক্ষের সাথে আলাপ করেছি। পিডিবি যেটি বলছে যে তাদের হবিগঞ্জ জেলায় 18 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, তার বিপরীত তারা 10 মেগাওয়াট সরবরাহ পাচ্ছেন। অপরদিকে পল্লী বিদ্যুতের প্রয়োজন হচ্ছে 170 মেগাওয়াট, তারা পাচ্ছেন 25 মেগাওয়াট। আসলে গতকালকের যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেই ঘটনায় শাহজিবাজার বিদ্যুৎ উপকেন্দ্রের 3টি ট্রান্সফরমার আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে একটি ট্রান্সফরমার এর মধ্যে মেরামত করা হয়েছে এবং সেটি দিয়ে আসলে জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। আর বাকি যে 2টি ট্রান্সফরমার রয়েছে, তার একটি ট্রান্সফরমার আর সন্ধ্যা নাগাদ মেরামত করা হতে পারে এবং অপরটি আগামীকাল হয়তো মেরামত করা সম্ভব হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক। আসলে গতকাল এই দুর্ঘটনার পর প্রায় 15 ঘন্টা পুরো জেলা একেবারেই বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল এবং এর ফলে সবাই অবর্ণনীয় দুর্ভোগ আসলে সবাইকে পোহাতে হয়েছে। বিশেষ করে পানীয় জল
পানির যে অভাব সেটি আসলে সবচেয়ে মারাত্মক আকার ধারণ করেছিল। তো এখনও আংশিকভাবে লোডশেডিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এটি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত না পুরো মেরামত কাজটি শেষ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আসলে যে বিদ্যুতের সরবরাহের ব্যবস্থা সেটি আসলে এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি এবং আগামীকাল নাগাদ হয়তো সেটি স্বাভাবিক হতে পারে। আরেকটি বিষয় বলে রাখি, পল্লী বিদ্যুৎ বিকল্প পদ্ধতিতে তারা মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে কিছু বিদ্যুৎ তারা সরবরাহ করছে। সেটি আসলে সুনির্দিষ্ট পরিমাণ আমরা এখনও স্পষ্টভাবে জানতে পারিনি, কিন্তু তার বাইরে আসলে যে অংশটুকু রয়েছে তারা চেষ্টা করছেন যেন কোনো না কোনোভাবে সবাইকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা যায়। তবে সব কিছু মিলে আসলে আগামীকালের আগে জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং আগামীকাল আশা করা যায় জেলার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে। ধন্যবাদ আপনাকে প্রদীপ। বিএনপির দুই জ্যেষ্ঠ নেতার বাকযুদ্ধ উত্তাপ ছড়াচ্ছে চট্টগ্রামের রাজনীতির মাঠে। দুজনের বাড়ি রাউজানে, আছে আলাদা বলয়। সাম্প্রতিক নানা ঘটনায় দুজনই মুখোমুখি অবস্থানে, তাদের কর্মী সমর্থকদের মধ্যেও লেগে আছে সংঘাত সংঘর্ষ। পরস্পরকে দুষছেন দুই নেতা। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাউজানে নিজ এলাকায় যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরে চলে হামলা ভাঙচুর। এজন্য তিনি সরাসরি দায়ী করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে। গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে তারা স্লোগান দিয়ে হামলা করছে এবং গিয়াসউদ্দিন কাদের নাকি নির্দেশ দিয়েছে তাদেরকে হামলা করার জন্য। সরাসরি বলে দিল যে আমাকে গুলি করে হত্যা করতে চেষ্টা হচ্ছে। এটা তো ঠিক না। আপনারা পুলিশের থেকে র্যাবের থেকে খবর নেন কি ওখানে আদৌ কোনো গুলির আওয়াজ পাওয়া গেছে কিনা। বিএনপির এই দুই নেতার বাকযুদ্ধ এই প্রথম নয়। দুজনের বাড়ি রাউজানে, আছে আলাদা বলয়। একই দলের শীর্ষস্থানীয় পদে থেকেও দুজনের অবস্থান পরস্পর বিরোধী। অডিও ভিডিওগুলো দেখেন তাহলে এই ছাত্রলীগেররা যারা যারা ছিল তারা চিহ্নিত, একদম চিহ্নিত করে দেওয়া যাবে। যাদের হাতে অস্ত্র আছে, হকি স্টিক আছে। গিয়াসউদ্দিন কাদেরের এই অভ্যাস, এটা পুরাতন অভ্যাস, সন্ত্রাসী অভ্যাস। বহু মার্ডার করছে তারা বিএনপিতে জয়েন করার আগে। 2024 সালের 5 আগস্টের পর থেকে উত্তপ্ত রাউজান। এই দুই নেতার কর্মী সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ, গোলাগুলি হয়েছে একাধিকবার। এক বছরে ঘটেছে 15টি হত্যাকাণ্ডের ঘটনা। চাঁদাবাজি, বালুমহল দখল, আধিপত্য বিস্তার চেষ্টার অভিযোগ রয়েছে দুপক্ষের বিরুদ্ধেই। যারা হত্যা হয়েছে, হত্যা করেছে, কেউ বিএনপি রাজনীতির সাথে সংশ্লিষ্ট নয়। নিজের স্কিন বাঁচানোর জন্য সেটা করা হয়েছে। যারা মাঠের রাজনীতি করে তারা মাঠ ধরে রাখার চেষ্টা করে, আর যারা মাঠের রাজনীতি করে না তাদের খেয়ে না খেয়ে তারা সবসময় ষড়যন্ত্রে লিপ্ত হয়। মঙ্গলবারের সংঘর্ষের পর গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর ভাইস চেয়ারম্যান পদ স্থগিত এবং গোলাম আকবর খন্দকারের নেতৃত্বাধীন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কমিটি বাতিল করে হাইকমান্ড। আমি অতীতে কোনো সন্ত্রাসের আশ্রয় নিইনি, আমি আগামীতে নেব না। অপরাধ না করেও অপরাধী হয়ে গেছে, এটাই আমার মনে অনেক বেশি দাগ কেটেছে। অবশ্যই আল্লাহ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। হাজারো নিউ ইয়র্কবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ অফিসার দিদারুল ইসলাম। ঝড় বৃষ্টি উপেক্ষা করেই পার্ক চেস্টারে তার জানাজায় অংশ নেন 20,000 মুসলিম। শ্রদ্ধা জানাতে বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের 5,000 সদস্য। তুলে ধরেন দিদারুলের বিরচিত আত্মত্যাগের কথা। পরে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে হয় তার দাফন। অন্তিম বিদায়ে সহকর্মীর কাঁধে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ অফিসার দিদারুল ইসলামের কফিন। বন্দুকধারীর হামলায় মাত্র 36 বছরেই নিভেছে যার জীবন প্রদীপ। ছিল ঝড়ের পূর্বাভাস, হয়েছে বৃষ্টিও। এর মধ্যেই দিদারুলের শেষ বিদায়ে নেমেছিল জনস্রোত। হাজির হন হাজার হাজার নিউ ইয়র্কবাসী। জানাজায় অংশ নেন প্রায় 20,000 মুসলিম। আনুষ্ঠানিকতায় অংশ নেন নিউ ইয়র্কের গভর্নর, মেয়র, আইন প্রণেতা সহ বিশিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশে এই বীরের আত্মত্যাগের গল্প উঠে এসেছে তাদের কণ্ঠে।
বাংলাদেশি মুসলিম আমেরিকান ছিলেন তিনি, কঠোর পরিশ্রমী হিসেবেই পরিচিত। যুক্তরাষ্ট্রকে রক্ষা করাকেই দায়িত্ব ভেবেছিলেন, তার জীবন এই দেশের জন্য এবং সবার জন্য উৎসর্গ করে গেছেন। দিদারুলের পরিবারকে সান্ত্বনা জানানোর ভাষা নেই। একজন অভিভাবক হিসেবে অন্য অভিভাবকের কাছে ক্ষমা চাই। দিদারুল ইসলাম যে সন্ত্রাসবাদ রুখতে জীবন দিয়েছেন, সেই চিন্তা ভাবনা ধারণ করতে হবে। আনুষ্ঠানিকভাবে দিদারুলকে সম্মান জানান নিউ ইয়র্ক পুলিশ বিভাগের ৫,০০০ সদস্য। স্যালুটের পাশাপাশি হেলিকপ্টারের মাধ্যমেও দেয়া হয় গার্ড অব অনার। সহকর্মীর পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন পুলিশ কমিশনার। চেয়ে দেখো দিদারুল, পুরো নিউ ইয়র্কের পুলিশ তোমার পাশে। তোমার এবং তোমার পরিবারের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব। হামলার এই ঘটনার পর আবারও সমালোচনায় যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন। এই হত্যাকাণ্ড আবারও মনে করিয়ে দেয় যে যুক্তরাষ্ট্রের অস্ত্র আইন যতই শক্তিশালী বলা হোক না কেন, সেটি আসলে দুর্বল। এটা ভয়াবহ যে মানসিক স্বাস্থ্যের সাথে লড়াই করা একজন ব্যক্তি এমন ধ্বংসাত্মক অস্ত্র কিনতে পেরেছে। জানাজা শেষে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয় দিদারুলকে। গেল সোমবার ভয়াবহ বন্দুক হামলায় নিহত হন তিনি সহ 4 জন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। এশিয়া সফরে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার দল সিউল এফসিকে 7-3 গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সেলোনার আইকনিক 10 নম্বর জার্সি পরে মাঠে নামার পর এদিনই প্রথম গোলের দেখা পেয়েছেন লামিন ইয়ামাল। প্রথমার্ধে এই স্প্যানিশ ফরওয়ার্ড করেন 2টি গোল, দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। এছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানডোভস্কি, আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন ও গাভি। এশিয়া সফরে নিজেদের শেষ ম্যাচে আগামী সোমবার দক্ষিণ কোরিয়ার আরেক দল দেগু এফসির মুখোমুখি হবে বার্সেলোনা। দিন কয়েক আগে 3-1 ব্যবধানে কাতালানরা হারিয়েছিল জাপানের ক্লাব ভিসেল কোবেকে। অস্ট্রেলিয়ার নারী ফুটবল লিগে খেলার প্রস্তাব পেয়েছেন বাংলাদেশের ঋতুপর্ণা চাকমা। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি ফাহাদ করিম। তবে তার খেলা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। এছাড়া এশিয়া ও ইউরোপের বেশ কটি দেশের ক্লাবের সঙ্গে নারীদের খেলা নিয়েও আলোচনা করছে ফুটবল ফেডারেশন। যে রাধে সে চুলো বাঁধে, যে ফুটবল খেলে সে বিশ্ব জয় করতে পারে। 2010 সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশ পরের 16 বছরে এশিয়ার সেরা 12 দলে পরিণত হবার পেছনে যে রয়েছে অদম্য মেয়েদের হার না মানা গল্প। ঋতুপর্ণা আফি দ্বারা টানা 2বার দক্ষিণ এশিয়ার সেরা, বিশ্ব ফুটবল মার্কেটে বাড়ছে তাদের ডিমান্ড। সেই ধারাবাহিকতায় এবার অস্ট্রেলিয়ান লিগ থেকে বাংলাদেশের একজন ফুটবলারকে নেয়ার প্রস্তাব আসলো বাফুফের কাছে। সেই ফুটবলার আর কেউ নন, বাংলাদেশ জাতীয় নারী দলের প্রাণভোমরা ঋতুপর্ণা চাকমা। অস্ট্রেলিয়ান টায়ার 2 কিংবা টায়ার 3 ওমেন লিগ থেকেও একটা অ্যাপ্রোচ এসছে আমাদের বাংলাদেশের একটা প্লেয়ারের জন্য। সো বেশ কিছু জায়গা থেকে তখন আমাদের অ্যাপ্রোচগুলি আসছে, অ্যান্ড এই অ্যাপ্রোচগুলিকে মেটেরিয়ালাইজ করার জন্য তাদের ওই প্রোফাইলিংটা খুবই জরুরি। ক্লাবটার নাম আপাতত একটু গোপনই রেখেছে বাফুফে, তবে সেটি অস্ট্রেলিয়ার ন্যাশনাল প্রিমিয়ার লিগ উইমেন্সের একটি ক্লাব, যারা খেলে সে দেশের নারী ফুটবলের 3য় টায়ারে। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়াতেই হবে এশিয়ান কাপ। সে দেশের কোনো ক্লাবে খেলার চেয়ে ভালো আর কি হতে পারে। শুধু তাই নয়, এশিয়া এবং ইউরোপের বেশ কটি দলের সঙ্গে নারী ফুটবলারদের খেলানোর ব্যাপারে আলোচনা চলছে। মিডল ইস্টে ইউএর সাথে আমি নিজে কথা বলেছি, সৌদি আরবের সাথে আমরা কথা বলবো ইনশাল্লাহ, বিকজ মিডল ইস্টের সৌদি প্রো লিগ আর ইউএ লিগটা খুব ভালো, মানে বাইরের অনেক প্লেয়াররা খেলে। সো এই দুটো লিগে ডেফিনেটলি আমরা আমাদের মেয়েদেরকে খেলাতে চাই। এর বাইরে আমরা ইউএ লিগ সংযুক্ত আরব আমিরাতে কথা বলেছি, সৌদি আরবে আমরা কথা বলবো, এবং ডেনমার্কে এবং ইউকেতে দুটো দেশে কথা বলেছি। তবে বাফুফে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে মিশন অস্ট্রেলিয়ার জন্য হাই ইন্টেন্সিভ ট্রেনিং শুরু করার ঘোষণা দিয়েছে এবং আগামী বছর এশিয়া কাপের আগে খেলবে কমপক্ষে 6টি আন্তর্জাতিক ম্যাচ। সেই সাথে ডিসেম্বরে ঘরের মাটিতে নারী ফুটবল লিগ তো আছেই। তাই এই অবস্থায় বাফুফে ঋতুপর্ণাকে ছাড়বে কিনা সেটা নির্ভর করছে অনেক যদি কিন্তুর উপর। কেননা সাধারণত কোনো ক্লাব ফুটবলারকে কিনলে পুরো মৌসুমের জন্যই চায়, আর বাফুফে চায় ঋতুপর্ণাকে দেশের জার্সিতে
সবকটি ম্যাচে পেতে। এই মুহূর্তে ক্যাম্প থেকে মেয়েদেরকে বাইরে করতে চাবো না আসলে। হ্যাঁ, কারণ আমাদের ক্যাম্পকে তো আপনাকে বুঝতে হবে, আমাদের কিন্তু সেপ্টেম্বর যখন শুরু হবে তখন কোনো গ্যাপ থাকবে না। কিন্তু দুটো ইস্যু আছে। একটা ইস্যু হচ্ছে আপনার ক্যাম্পের যে একটা ডিসিপ্লিন, সেটার একটা ব্রেক হবে। একটা তো প্র্যাকটিস ট্রেন্ড থাকে। এখন সেই এক্সামের মধ্যে যদি একটা লিগ থাকে, সেটা হেড কোচ আমাকে বলবে যে আমার মনে হয় তুমি যদি এই 3টা মেয়েকে একটা লিগে খেলাতে পারো 2 মাসের জন্য, এটা আমাদের জন্য ভালো হবে, তখন আমরা সেটা করবো। বর্তমানে ভুটান লিগে পারো এফসির হয়ে খেলছেন দেশের নারী ফুটবলের পোস্টার গার্ল ঋতুপর্ণা চাকমা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। উইন্ডিজ পাকিস্তান টি-20 সিরিজের খবর। সিয়াম আইয়ুবের অলরাউন্ড নৈপুণ্যে উইন্ডিজকে 14 রানে হারিয়ে সিরিজ শুরু করল পাকিস্তান। তাদের 179 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 164 রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। ফ্লোরিডার লডারহিল স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতে শিহাব জাদার উইকেট হারালেও 81 রানের জুটি গড়েন সিয়াম আইয়ুব ও ফখর জামান। সর্বোচ্চ 57 রান করে হোল্ডারের শিকার হন আইয়ুব। দ্বিতীয় সর্বোচ্চ 28 রান করে আউট হন ফখর। এছাড়া নওয়াজের ব্যাট থেকে আসে 24 রান। নির্ধারিত ওভারে 6 উইকেট হারিয়ে 178 রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ধীরগতির 72 রানের ওপেনিং জুটিতে চাপে পড়ে উইন্ডিজ। সেখান থেকে 110 রানে সপ্তম উইকেট হারায় স্বাগতিকরা। শেষ দিকে 23 বলে 54 রানের ঝোড়ো জুটিতে কেবল পরাজয়ের ব্যবধান কমিয়েছেন জেসন হোল্ডার ও সামার জোসেফ। 12 বলে 30 রান করে অপরাজিত ছিলেন হোল্ডার। 57 রান ও 2 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সিয়াম আইয়ুব। গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে 4 ইনিংসে খালেদ আহমেদ নিয়েছেন 11 উইকেট। দলকে ফাইনালে তোলার পাশাপাশি হয়েছেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। জিএসএল এ দারুণ পারফরমেন্স করায় খালেদে মুগ্ধ ইংলিশ কিংবদন্তি মঈন আলীও। খালেদ আহমেদের হাতে লাল বল। টেস্ট স্পেশালিস্ট খ্যাত খালেদ সাদা বলেও কম যান না। বিশেষ করে 2025 সালটা ডানহাতি এই পেসার স্বপ্নের মতো কাটাচ্ছেন। বছরের শুরুতে বাংলাদেশ প্রিমিয়ার লিগে 14 ম্যাচে 20 উইকেট নিয়েছিলেন খালেদ। ছিলেন দলের হাইয়েস্ট উইকেট টেকার। ঢাকা প্রিমিয়ার লিগে অতটা ভালো করতে না পারলেও 5.5 ইকোনমিতে নিয়েছিলেন 9 উইকেট। তবে সবকিছু ছাড়িয়ে গেছেন গ্লোবাল সুপার লিগে। 4 ইনিংসে নিয়েছেন 11 উইকেট। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী। দলকেও তুলেছেন ফাইনালে। সব জায়গায় ভালো খেললে কনফিডেন্ট অটোমেটিক্যালি চলে আসে, বডিতে চলে আসে যে আমি চিন্তা করতেছি এখন এই বল করব, কনফিডেন্ট থাকে যে এই বলে আমাকে মারতে পারবে না। তো এইরকম আর কি চেষ্টা ছিল ভালো করার, আলহামদুলিল্লাহ। বড় টুর্নামেন্টে ভালো করলে সুযোগ মেলে, জোটে প্রশংসাও। খালেদেরও জুটেছে। বিশেষ করে ইংলিশ কিংবদন্তি মঈন আলী মুগ্ধ খালেদের পারফরমেন্সে। ম্যাচ শেষে সবাই এসে কথা বলছে। ফার্স্ট ম্যাচের পরে গায়ানা টিমের অনেকেই কথা বলছে এসে যে ভালো হচ্ছে, শুরুটা ভালো হয়েছে, এটা ধরে রাখার জন্য। বাট ফাইনালে এসে আবার সবার সাথে কথা হয়েছে। গায়ানার প্লেয়াররা অনেক, যেহেতু ওনারা ওয়ার্ল্ড ওয়াইড খেলে, সবার সাথে কাইল মায়ার্সের সাথে খেলছে, তো এখানে সবাই কথা বলতেছিল আর কি, পজিটিভই কথা বলতেছিল। বিশেষ করে কোনো ক্রিকেটারের কোনো কথা কি আপনার মাথায় ঢুকে আছে যে এমন কোনো টিপস বা এমন কোনো পরামর্শ? টিপস বলতে আমার সাথে মঈন আলীর কথা হয়েছে। তো মঈন আলী বলছে যে ভালো হচ্ছে, এই জিনিসটা তুমি কন্টিনিউ করতে থাকো, সামনে আরও অপরচুনিটি আসবে। পাকিস্তান সিরিজের টি-20 অভিষেক হয়েছে খালেদের। টি-20তে নিয়মিত পারফর্ম করে এই ফরম্যাটেও নিয়মিত সুযোগ পাওয়ার দাবি জানিয়ে রাখছেন খালেদ আহমেদ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। একসময় পুরো দেশের প্রশংসার পাত্র ছিলেন দেশের অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এখন দল ব্যর্থ হলে নিয়মিতই নিন্দিত হন জাতীয় দলের এই সিনিয়র সহকারী কোচ। সালাউদ্দিন বলছেন, সমালোচনা হবে জেনেই জাতীয় দলের কোচিং প্যানেলে যুক্ত হয়েছেন তিনি। পাশাপাশি দলের ভেতরের খবর বাইরে প্রকাশ করা সদস্যদেরও দিয়েছেন হুঁশিয়ারি। ব্যাটিংয়ে সমস্যা হোক কিংবা বোলিংয়ে, ইন্টারন্যাশনাল ক্রিকেট চলুক বিপিএল কিংবা আইপিএল, সাকিব আল হাসান যে কোনো সমস্যায় মোহাম্মদ সালাউদ্দিনের কাছেই ছোটেন। শুধু সাকিব কেন, তামিম মুশি থেকে হালের জাকেররা, সালাউদ্দিনেই তারা আস্থা খোঁজেন। আস্থা মূলত অর্জন করে নিতে হয়। সালাউদ্দিন সেটাই করেছেন। তার অধীনে ক্রিকেটাররা সফলতা যেমন পেয়েছেন, বিপিএলেও সালাউদ্দিন জিতেছেন একের পর এক শিরোপা। নামের পাশেও জুটেছে দেশসেরা কোচের তকমা। কিন্তু মজার ব্যাপার, একসময় পুরো দেশের প্রশংসার পাত্র জাতীয় দলের কোচ হওয়ার পর দল ব্যর্থ হলে নিয়মিতই হন নিন্দিত।
জাতীয় দলের কোচ হওয়ার আগে আপনি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের, যদি আমি সবচেয়ে প্রশংসনীয় কোচ বলি সেইটা, পরে জাতীয় দলের কোচ হওয়ার পর স্বাভাবিকভাবেই বেশ কিছু সমালোচনার শিকার হতে হয়েছে। এটা কি আপনি প্রস্তুত ছিলেন আগে থেকে? এটা আমি জানি যে এইখানে তো আসলে আপনাকে এটা মেনে নিতেই হবে, এটা আপনি কখনোই এটা ছাড়া আপনি চলতেও পারবেন না, এটা আপনাকে মেনে নিতেই হবে। সমালোচনা হবে, আবার ভালো করলে আপনি প্রশংসা করবেন সবাই, তো এই নিয়ে আসলে এটা নিয়ে পড়ে থাকলে তো চলবে না। আমি বললাম দিন শেষে আপনি আপনার জায়গা থেকে অনেস্ট কিনা সেটাও চিন করেন। দলের সিনিয়র সহকারী কোচ হওয়ার পর থেকেই দলের মধ্যে একটা শৃঙ্খলা ও সংস্কৃতি তৈরির চেষ্টায় সালাউদ্দিন দলের ভেতরের খবর বাইরে প্রকাশ করা সদস্যদেরও দিয়েছেন আলটিমেটাম। এটা সবারই আসলে এথিক্সের ব্যাপার, এথিক্স কনস্টি চেঞ্জ করাটা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে, অনেকে এক এক রকম, বাট দিন শেষে আসলে টিমটা ইম্পর্টেন্ট। টিমের যদি কোনো ক্ষতি হয় সেটা আসলে করা উচিত। আমরা হয়তো অনেকটাই কমে আসছে, আরও কমলে হয়তো আরও ভালো বেটার হবে, কারণ আলটিমেটলি এটা তো মানে আমি একাও না বা যে প্লেয়ারটা খেলতেছে তারও একার না। দিন শেষে সবাই যখন জিতে, যখন সবারই চেহারা কিন্তু হাসি খুশি থাকে, তাহলে সবারই মন খারাপ হয়। গত এপ্রিলে সালাউদ্দিনের সাথে নতুন চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 2027 সালের নভেম্বর পর্যন্ত জাতীয় দলের ডাগ আউটে থাকছেন এই অভিজ্ঞ কোচ। একই সঙ্গে বাড়ছে বেতনও, তার মাসিক বেতন প্রায় 10 লক্ষ টাকা। আফরান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।